কাকদ্বীপে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এক গ্রাহক টাকা জমা দিতে গেছিলেন। ব্যাগে ছিল টাকা, তিনি ছিলেন লাইনে দাঁড়িয়ে। তার ব্যাগ থেকে ব্যাগ কেটে টাকা নিয়ে হাওয়া। ওই দেখুন, ক্লোজ সার্কিট ক্যামেরায় কিন্তু সেই ফুটেজ ধরা পড়েছে, সেই ছবি, যে সময় টাকা ব্যাগ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। 1,27,000 টাকা ছিল ব্যাগের মধ্যে। 90,000 টাকা চুরি হয়ে গেল এর থেকে। ব্যাগ কেটে কিভাবে হাত সাফাই হলো দেখলেন? আমার সঙ্গে অর্পণ রয়েছেন। অর্পণ, আইডেন্টিফাই করা গেছে, এখনো পর্যন্ত চিহ্নিত করা গিয়েছে? মাফ করবেন, বিশ্বজিৎ হালদার আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত চিহ্নিত করা গিয়েছে যে এই কাজ কার? হ্যাঁ, দেখো, গতকাল বিকালের ঘটনা। এই মুহূর্তে কাকদ্বীপ থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ কিন্তু ব্যাংকের কাছ থেকে খতিয়ে দেখা হচ্ছে। যেটা ঘটনা ঘটলো, এই একদম কাকদ্বীপের ভুবননগরের বাসিন্দা সঞ্চিতা দাস, তিনি কাকদ্বীপের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তিনি যখন টাকা জমা করতে গেলেন, তার একটি গোল্ড লোন ছিল। সেই গোল্ড লোনের টাকা পরিশোধ করার জন্য তিনি ব্যাংকে টাকা জমা করতে গিয়েছিলেন। সেখানে কিন্তু তিনি ব্যাংকে ফর্ম ফিল আপ করার পর তিনি যখন লাইনে দাঁড়িয়েছিলেন, সেই সময় তার ব্যাগের ভেতর থেকে কিন্তু একেবারে ব্যাগ কেটে ব্লেড দিয়ে কাটা হয়েছে এবং কাটার পর ধীরে ধীরে কিন্তু প্রথমে 50, তারপরে 40,000 টাকা বান্ডিল কিন্তু বার করে নেওয়া হয়েছে। এই বিষয়ে তিনি যখন ব্যাংকের মধ্যে ছিলেন সেই সময় কিন্তু ঘটনা ঘটছে এবং সেই সময় সিসিটিভি ফুটেজও সামনে এসছে। এবং এই যে ঘটনা যখন ঘটলো, তখন কিন্তু তারা ব্যাংকের ভেতরে যারা ছিলেন তাদেরকে যখন অভিযোগ করছিলেন, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। শেষমেশ কিন্তু কাকদ্বীপ থানায় দ্বারস্থ হয়েছেন। কাকদ্বীপ থানার পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এই ঘটনা নিয়ে। ধন্যবাদ। টাকা আমাদের হারিয়ে গেছে, ব্যাগ কেটে বার করে নিয়েছে, ব্যাংকের ভিতর থেকে হারিয়ে গেছে। ক্যামেরার ফুটেও দেখলাম যে মেয়েটা নিয়েছে, দুবার করে টাকাটা বের করে নিয়েছে। কিন্তু সেইটা আমাদের কিভাবে পুলিশ প্রশাসনরা আমাদের খুব হেল্প করেছে। দেখান না, টাকা পাইনি, ওনারা চেষ্টা করছে যেহেতু আমরা পাই, সেই ব্যবস্থাটা আমাদের করে দিলে খুব ভালো হয়। ব্যাংকের ভেতরে গিয়ে আবার ফর্মটা তুলতে গেলাম, সেখানে দেখলাম যে একটা সিসিটিভি ফুটেজে সবই দেখা যাচ্ছে। ম্যাডাম টাকাটা কেটে ফেলেছে, কেটে ওখান থেকে কিছু বার করেছে, এখানে সিকিউরিটি গার্ডের সামনে থেকে টাকা বের করে নিয়েছে। 90,000 টাকা, 1,27,000 ছিল, সেখান থেকে 90,000 টাকা নিয়ে নিয়েছে। ব্যাংকে কোনো নিরাপত্তা নেই। ব্যাংকের ভেতরে যখন হচ্ছে, এর মানে এতে কোনো নিরাপত্তাই নেই। খড়গপুর রেলবস্তি উচ্ছেদের প্রতিবাদ, আর সেই জন্য ডিআরএম এর বাংলো ঘেরাও কর্মসূচি। তো সেই কর্মসূচি যখন হচ্ছে, তখন সেই কর্মসূচিতে কাউন্সিলর সহ তৃণমূল নেতা কর্মীরা রয়েছেন এবং রেল পুলিশ বাধা দিলে রেল পুলিশের সঙ্গে কথা কাটাকাটি। কি অবস্থা এই কর্মসূচির? আমার সঙ্গে শঙ্কর রয়েছেন, শঙ্করের সঙ্গে একবার কথা বলবো। আমি জানিয়ে রাখি যে সকাল থেকে ডিআরএম বাংলো ঘেরাওয়ের অভিযান দিয়েছিল বস্তি বাঁচাও সংগ্রাম কমিটি, তার সঙ্গে যৌথভাবে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এই আন্দোলনে তারা উপস্থিত হয়েছিলেন এবং এই আন্দোলনকে কেন্দ্র করে রেল পুলিশের তৎপরতা তুঙ্গে ছিল। দেখা গেছে যখন ডিআরএম বাংলোর দিক থেকে একটি সাদা গাড়ি বেরোচ্ছিল, তখনই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা বা বস্তি বাঁচাও কমিটি, সংগ্রাম কমিটির লোকেরা সেই গাড়ি আটকানোর চেষ্টা করে। এরপরেই আরপিএফ বাহিনীরা মৃদু লাঠি চার্জ করে এবং এই লাঠি চার্জের জেরে বলা যায় যে তৃণমূলের 3 জন আহত হয়েছে। তার মধ্যে রোহান দাস কাউন্সিলর এবং যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অসিত পাল এবং রাজ্যের মহিলা নেত্রী হেমা চৌধুরী আহত হয়েছে। তার মধ্যে সব থেকে বেশি চোট পেয়েছেন অসিত পাল, তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই যা তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে এই যে সুষ্ঠুভাবে তারা এই আন্দোলন করতে হচ্ছিলেন, প্রতিবাদ জানাতে এসেছিলেন ও বস্তি উচ্ছেদের প্রতিবাদ, আর তাতে যে আরপিএফ বাহিনী যেভাবে লাঠি চালিয়েছে, তারা সন্ধ্যা থেকে বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ জানাবে। ইতিমধ্যেই যারা তৃণমূলের কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, তারা আপাতত এই বাংলো ঘেরাও অভিযান থেকে সরে যাচ্ছে। কিন্তু এবং তারপর সন্ধ্যাবেলা তাদের কর্মসূচি রয়েছে। ধন্যবাদ। আজকে সকাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, আমাদের আন্দোলন চলছিল, শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছিল। সেক্ষেত্রে আমরা মহিলারা এদিকে বসেছিলাম। এডিআরএম এর গাড়ি বেরোনোর সময় আমরা গাড়ি আটকাতে যাই, আটকাতে গেলে ডিআরএম এর গাড়ি আটকাতে গেলে আমাদেরকে আরপিএফ লাঠিচার্জ করেছে। আমরা এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের এই আরপিএফের এই লাঠিচার্জকে আমরা তীব্র ধিক্কার দেই। জগন্নাথ দেবের স্নানযাত্রার পর একদিন অন্তরালে থাকবেন জগন্নাথ দেব। রথযাত্রার আগের দিন ফের খুলবে মন্দির।
পঙ্কজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। পঙ্কজ, অর্থাৎ রথযাত্রার একেবারে প্রস্তুতি শুরু হয়ে গেল, একটু যদি আমাদের ছবিটা ব্যাখ্যা করো। দেখো মিমি, তোমাকে জানিয়ে কি, যেখানে জগন্নাথ ধাম রয়েছে, জগন্নাথ মন্দির রয়েছে, তার উদ্বোধন হয়েছে। সেই উদ্বোধনের পরেই কিন্তু যে চৈত্রকরণী পূজা, প্রথম কিন্তু জগন্নাথ স্নানযাত্রা শুরু হবে, অর্থাৎ রথযাত্রা শুরু হওয়ার আগে যে স্নানযাত্রা, সেই স্নানযাত্রা শুরু হবে। ইতিমধ্যে শুরু হচ্ছে মন্দির থেকে দৃশ্য আসা, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্রথমে এসছে সুদর্শন, তারপরে কিন্তু বলভদ্র, তারপরে সুভদ্রা এবং জগন্নাথ আসছে। তারপরে বলভদ্র এই সুরে দেখানোর চেষ্টা করবো যে বলভদ্র আসার পরে কিন্তু যেখানে সুভদ্রা এসছেন এবং এখন জগন্নাথ দেব আসছেন, সেখানে কিন্তু প্রশাসনের মাধ্যমে এখানে তোমাকে জানিয়ে কি যে খোল কীর্তনের মাধ্যমে এই মহেন্দ্রক্ষণের শুভ সূচনা হয়েছে। ইতিমধ্যে যে আসছেন জগন্নাথ দেব, বেশ, অনেক ধন্যবাদ। নিউজ 18 বাংলার খবরের জের অবশেষে তৈরি হচ্ছে কংক্রিটের ব্রিজ। বাঁকুড়ার ইন্দাস ব্লকে এই ব্রিজ তৈরি হচ্ছে। আমরা ইন্দাসে দেবখালির উপর এই পাকা ব্রিজ তৈরি হচ্ছে 49 লক্ষ টাকা ব্যয়ে। দেবব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরও একবার আপনাদের জানাই যে এই যে ব্রিজ, অবশেষে কংক্রিটের ব্রিজ তৈরি শুরু হলো। আমরাই দেখিয়েছিলাম গত বছর অক্টোবর মাসে যে বর্ষার জলে কি হাল হয়। ব্রিজ একটা ছিল কিন্তু সেটা পাকা ব্রিজ নয়, এবং বৃষ্টির জলে সেই ব্রিজ জলের তলায় চলে যেত। ব্রিজের ওপর দিয়ে একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো। একটু অসতর্ক হলে, এদিক ওদিক হলেই একেবারে নদীর জলে তলিয়ে যেতে হতো। ঠিক এইরকম অবস্থায় আমরা সেই খবর দেখাই, তারপরই নড়ে চড়ে বসেছে প্রশাসন। কংক্রিটের ব্রিজ তৈরি হচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, কি বলছেন এলাকার মানুষ, কতটা এগোলো কাজ? একেবারেই দেখা, এলাকার মানুষ এই কাজে খুশি, কারণ কতটা সমস্যায় পড়তে হতো সেই খবর আমরা দেখিয়েছিলাম 26শে অক্টোবর 2024 সালে। বৃষ্টির জলে বন্যায় দেবখাল একেবারেই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। যে সংকীর্ণ সেতু রয়েছে তার উপর হাঁটু জল ছিল, সেখানে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো এলাকার মানুষকে। নিচে পড়ে গেলে 30 ফুট গভীর জলে পড়তে হতো এলাকার মানুষকে। স্বাভাবিকভাবে আতঙ্ক ছিল, এলাকার মানুষের দাবি ছিল যাতে সরকার সেখানে একটি কংক্রিটের সেতু তৈরি করে দেয়, বড় ব্রিজ তৈরি করে দেয়। অবশেষে নিউজ 18 বাংলার সেই খবরের জেরে নড়েচড়ে বসে প্রশাসন। ইতিমধ্যেই বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় 49 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় ব্রিজের কাজ তৈরি হচ্ছে। ইতিমধ্যে যে প্লেয়ারের কাছে